আজ আমি তোমাদের পড়াবো পরমাণুর ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। তো সবার আগে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায় সে সম্পর্কে আমি আলোচনা করব। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 0.1673 ইন্টু 10⁻23 গ্রাম। কার্বনের একটি পরমাণুর ভর 1.9924 ইন্টু 10⁻23 গ্রাম। অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর 2.6560 ইন্টু 10⁻23 গ্রাম। এখানে এই যে গ্রামে প্রকাশিত পরমাণুর যে ভরগুলো দেওয়া আছে, এখানে সূচক হিসেবে 10⁻23 এই ধরনের সূচক আছে। এই ধরনের সংখ্যা লেখা, তারপরে এই ব্যবহার করা এবং এদের সাথে গণনা করা একটা অসুবিধাজনক ব্যাপার আর কি, সুবিধাজনক না। এই কারণে সায়েন্টিস্টরা আপেক্ষিক পারমাণবিক ভরের ধারণাটা নিয়ে এসেন। আপেক্ষিক পারমাণবিক ভরের যে ধারণা, সেখানে তিনটা পরিমাপক আছে। একটা পরিমাপক হচ্ছে হাইড্রোজেন, আর একটা অক্সিজেন, আর একটা কার্বন। অর্থাৎ হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল এবং কার্বন স্কেলের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশ করা যায়। প্রথমে আমি হাইড্রোজেন স্কেলের সাহায্যে এই আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে পরিমাপ করা হয় সে সম্পর্কে বলবো। আমি আমার ভাষায় বলতেছি, একটা মৌলিক পদার্থের পরমাণুর ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেটাই হচ্ছে তার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। একটা মৌলিক পদার্থের পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের যত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই মৌলিক পদার্থের পারমাণবিক ভর। অর্থাৎ একটা মৌলিক পদার্থের ভরকে, গ্রাম স্কেলে ভরকে, তাকে হাইড্রোজেনের একটা পরমাণুর গ্রাম স্কেলে ভর দিয়ে ভাগ দিলেই আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। এটা হলো হাইড্রোজেন স্কেল। তা হাইড্রোজেন স্কেল ব্যবহারের কিছু বাস্তব অসুবিধা আছে। এটা গ্যাস, এটা নিয়ে কাজ করা অসুবিধা। এই জন্য বিজ্ঞানীরা পরবর্তীকালে অক্সিজেন স্কেল, তারপরে সর্বসম্মতক্রমে কার্বন 12 আইসোটোপের সাহায্যে এই পারমাণবিক ভরের সংজ্ঞা নিরূপণ করেন। আমি এখন এই কার্বন 12 আইসোটোপের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভরের যে সংজ্ঞা, সেটা বলার চেষ্টা করব। সেটা হলো কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরকে 12 একক ধরে অন্যান্য মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর ভর কারণ কার্বন 12 আইসোটোপের ভরের 12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলা হয়। কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের ভরের 12 তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ একটা মৌলের পরমাণুর ভরকে এই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 12 ভাগ করলে যে ফলটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে কিন্তু কার্বন 12 আইসোটোপটা ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, হাইড্রোজেন স্কেলকে পুরোপুরি খারিজ করা হয় না। হাইড্রোজেন স্কেলে কার্বনের পারমাণবিক ভর 12 বা তার আশেপাশে ছিল আর কি। এই জন্য সর্বসম্মতক্রমে কার্বন 12 আইসোটোপের ভরকে 12 ধরা হয়েছে, ধরে তার 12 ভাগের 1 ভাগকে একক হিসেবে নেওয়া হয়েছে। এই জন্য যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভরকে আমরা ভাগ দেব কার্বন 12 আইসোটোপের
একটি পরমাণুর ভরের 12/1 এখন এই কার্বন বা আইসোটোপের ভরের 12/1 আরেকটা নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। একে ডাল্টনও বলা হয় এবং এই এক অ্যাটমিক মাস ইউনিট বা এক ডাল্টন সমান 1.6605 ইন্টু 10⁻²4। এক অ্যাটমিক মাস বা এক ডাল্টন সমান 1.6605 ইন্টু 10⁻²4 গ্রাম। এখন একটা উদাহরণ দেখো, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব। এই ক্ষেত্রে অক্সিজেনের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 12/1 দিয়ে আমরা ভাগ করব। আবার স্লাইডটা হ্যাং হয়ে গেছে। স্লাইডটা একটু চেঞ্জ করে নিই। তাহলে দেখো, অক্সিজেনের আপেক্ষিক ভর সমান অক্সিজেনের একটি পরমাণুর ভর যেটা 2.6560 ইন্টু 10⁻⁻23। এটাকে ভাগ দিব কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 12/1 দিয়ে ভাগ দিব। অর্থাৎ এই ক্ষেত্রে এই একটা কার্বন আইসোটোপের ভর হচ্ছে 1.9924 ইন্টু 10⁻⁻23। এই এটাতে ভাগ দিয়ে লবে 12 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা পাচ্ছি 15.9967। এটাই হচ্ছে কার্বন স্কেল অনুসারে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর। এরপর হলো পারমাণবিক ভর একক। 1961 খ্রিস্টাব্দে ইউপেক সম্মেলনে রসায়ন বিজ্ঞানীরা সর্বসম্মতভাবে প্রস্তাব করেন যে একক সম্পর্কে, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক। ইংরেজিতে বলে অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে আমরা বলবো AMU। এবং এই অ্যাটমিক মাস ইউনিট, এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 ইন্টু 10⁻⁻24। এবং একটি কার্বন 12 পরমাণু ভরকে তাহলে 12 অ্যাটমিক মাস ইউনিট ধরে যদি হিসাব করি, তাহলে এই কার্বন 12 আইসোটোপ পরমাণুর ভর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইভাবে আমরা মানে গ্রাম স্কেলে যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো। আপেক্ষিক পারমাণবিক ভরকে 1.6605 ইন্টু 10⁻⁻24 দিয়ে গুণ দিলে আমরা যে কোনো মৌলিক পদার্থের পরমাণুর ভর গ্রাম এককে পেয়ে যাব। এরপরে নেক্সট স্লাইড। আর আমরা জানি যে কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভরে পরমাণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু থাকে। তারপরে এটাও মনে রেখো, গ্রাম অণুতে থাকে এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু। 1 গ্রাম পরমাণুতে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, আর 1 গ্রাম এককে থাকবে
অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আর এই সংখ্যাটা হলো 6.022 into 10⁻23। তার মানে যেমন 1 গ্রাম পরমাণু কার্বনে কয়টা পরমাণু থাকে? 1 গ্রাম পরমাণু সমান 12 গ্রাম কার্বন। এই 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা থাকবে 6.022 into 10⁻23। এই কয়টা পরমাণু থাকবে। এখন একটা কার্বন 12 পরমাণু ভর যদি বের করতে চাই, তাহলে এই যে 12কে ভাগ দিতে হবে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। 12কে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে একটা কার্বন 12 পরমাণুর ভর। আর পারমাণবিক ভর একক যদি পেতে চাই, অ্যাটমিক মাস ইউনিট, তাহলে এখানে যে ভরটা পাবো সেটাকে আবার 12 দিয়ে ভাগ দিতে হবে। একটি কার্বন 12 পরমাণুর ভরকে 12 দিয়ে ভাগ দেবার একটি কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12/6.022 into 10⁻23। এটা হলো একটি কার্বন 12 পরমাণুর ভর। আমরা জানি যে পারমাণবিক ভর একক হচ্ছে একটি কার্বন 12 পরমাণুর ভরের 12 অংশ। কাজেই একটি কার্বন 12 পরমাণুর ভরকে আবার 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 12/6.022 into 10⁻23 into 12, অর্থাৎ 1/6.022 into 10⁻23। তাহলে ফলাফল হচ্ছে 1.6605 into 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা পাচ্ছি পারমাণবিক ভর একক সমান 1.6605 into 10⁻⁻27। এরপর আমরা আলোচনা করব আইসোটোপের আপেক্ষিক পরিমাণ এবং মৌলের পারমাণবিক ভর। এখন আমরা মৌলের পারমাণবিক ভর যে নির্ণয় করি, সেই মৌলের স্যাম্পলের মধ্যে ওই মৌলের বিভিন্ন আইসোটোপ কিন্তু বিদ্যমান থাকে। প্রাকৃতিক আইসোটোপগুলো একটা নির্দিষ্ট শতকরা পরিমাণে বিদ্যমান থাকে। কাজে আমাদেরকে মানে মৌলের পারমাণবিক ভর বের করতে হলে একটা মৌলের স্যাম্পলে যে আইসোটোপগুলো আছে বিভিন্ন শতকরা হারে, সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। যেমন অক্সিজেনের আছে 3টা আইসোটোপ, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। আর এদের শতকরা পরিমাণ যথাক্রমে 99.76, 0.037 এবং 0.204। এটা হলো শতকরা পরিমাণ। আবার কার্বনের 2টা আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 3। কার্বন 12 এর শতকরা পরিমাণ হচ্ছে 98.89 এবং কার্বন 13 এর হচ্ছে 1.11। কাজেই আমাদের যখন মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, তখন মৌলের মধ্যে বিদ্যমান এই আইসোটোপের শতকরা পরিমাণ সমূহকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। তার জন্য যে ফর্মুলাটা সেটা আমরা দেখব এখন। মনে করি একটি মৌলের 3টি আইসোটোপ আছে, যাদের পারমাণবিক ভর ধরলাম M1, M2, M3। আর এদের আপেক্ষিক প্রাচুর্য শতকরা হিসেবে ABC। তাহলে একটা মৌলের 3টা আইসোটোপের পারমাণবিক ভর M1, M2, M3, আর এদের প্রাচুর্য A%, B%, C%। অর্থাৎ সেই মৌলের 100টি পরমাণুর মধ্যে এ সংখ্যক পরমাণুর প্রতিটির ভর M1 অ্যাটমিক মাস ইউনিট, আর বি সংখ্যক পরমাণুর প্রতিটির ভর M2 অ্যাটমিক মাস ইউনিট, এবং সি সংখ্যক পরমাণুর প্রতিটির ভর M3 অ্যাটমিক মাস ইউনিট। সুতরাং 100টি পরমাণুর ভর হচ্ছে AM1 প্লাস BM2 প্লাস CM3 অ্যাটমিক মাস ইউনিট। সুতরাং সেই মৌলের একটি পরমাণুর গড় ভর হবে
M1 plus A M1 plus B M2 plus C M3 divided by 100 atomic mass unit। এটি হচ্ছে ওই মৌলের পরমাণু গ্রাম পারমাণবিক ভর নির্দেশ করে। আমরা একটা উদাহরণ দেখি, ক্লোরিনের উদাহরণ দেখি কিভাবে ক্লোরিনের এই পারমাণবিক ভর আমরা নির্ণয় করব। আমরা জানি ক্লোরিনের দুটি আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37, এবং ক্লোরিন 35 আছে 75.53% আর ক্লোরিন 37 আছে 24.4%। তাই আমাদেরকে সূত্র অনুসারে প্রথমটির আপেক্ষিক পরিমাণ A সমান 75.53% এবং দ্বিতীয়টির আপেক্ষিক পরিমাণ 24.47%। প্রথম আইসোটোপের পারমাণবিক ভর A 35 আর দ্বিতীয় আইসোটোপের পারমাণবিক ভর B সমান 37। তাহলে সূত্র মতে ক্লোরিনের পারমাণবিক ভর হবে ক্লোরিনের পারমাণবিক ভর ইনটু শতকরা পরিমাণ অর্থাৎ 35 পূরণ 75.53 আর প্লাস আরেকটা আইসোটোপের ভর হলো 37 পূরণ প্রাচুর্য 24.47। এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে। তাহলে আমরা ফলাফল পাচ্ছি 35.45, অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.45। এই ভরের মধ্যে এই পারমাণবিক ভরের মধ্যে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 এর শতকরা হারে হিসাবে অবদান আছে। তো এভাবে আমরা এই বিভিন্ন মৌলের পারমাণবিক ভর নির্ণয় করি আইসোটোপকে বিবেচনায় নিয়ে। আজকে পর্যন্তই শেষ। তোমরা ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।